আপনারা ঐতিহাসিকভাবে দিল্লির আধিপত্যবাদ কায়েমের অংশ হিসাবে কাজ করছেন। আপনারা এসালমের টাকায় আওয়ামী লীগের মদদে বাংলাদেশে অরাজকতা তৈরি করবার চেষ্টা করছেন, এবং এটা করা মানে হচ্ছে আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার চেষ্টা করছেন। এবং এই ফ্রেমটা বোঝাই হচ্ছে আজকের দিনে শহীদ হাদির শাহাদাতের সাথে সবচেয়ে বড় ইনসাফ করা হবে। যারা যেই নাগরিকরা শুধু এই রাজনীতির ফ্রেমটা বুঝবেন যে আপনার শত্রুরা এইরকম একটা সেন্সিটিভ টাইমে আপনাকে দিয়ে আসলে কি করাতে চাচ্ছে, কি বুস্টটা দিতে চাচ্ছে। এবং দুনিয়াতে এরকম হাজারো ঘটনা ঘটেছে যে এরকম বড় বড় ঘটনার পরে কিভাবে সেই গণ অভ্যুত্থান, সেই বিদ্রোহ, বিপ্লবের পক্ষের শক্তিদেরকে স্যাবোটাজ করানো হয়েছে, ভুল বোঝানো হয়েছে, মিসগাইড করা হয়েছে। এবং এটা করার মধ্য দিয়ে সেই রাষ্ট্র, বিপ্লব, যুদ্ধ, বিদ্রোহ, গণ অভ্যুত্থান প্রত্যেকটা জিনিস ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেছে। দেশ গৃহযুদ্ধের দিকে চলে গেছে, দুই পক্ষ অস্ত্র তুলে নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এতটা নীরব ভূমিকা পালন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স, যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে 1 বছরের উপর ধরে বসে আছে, দেশে আইন শৃঙ্খলার কোনো অবনতি হচ্ছে না। পুলিশ বাহিনী, র্যাব, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেকে এমনভাবে কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা, মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছি না। এবং এটা আরেকটা অশনি সংকেত, তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোনো দাম দেয় না, এই রাষ্ট্র আমার মিছিলকে 1 ফোঁটার দাম দেয় না, এই রাষ্ট্র আমার প্রতিবাদ, আমার কষ্ট, আমার ক্ষোভ, আমার বিদ্রোহ কোনো কিছু সে ভ্যালু করে না। অতএব এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না, এখন আইন আমার হাতে তুলে নিতে হবে। এই যৌক্তিকতার প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে পৃথিবীতে গৃহযুদ্ধ হয়, পৃথিবীতে সিভিলিয়ান অংশ অস্ত্র হাতে তুলে নেয়। এবং সেই আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ইস্যুতে আমরা কথা বলে দেখেছি, ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যাবসলিউটলি সাইলেন্ট। কোনো রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোনো অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আবার ঠিক উল্টা দিকে দেখেন, আওয়ামী ফ্যাসিবাদের যারা গ্রেফতার হয়েছে তাদের 80% ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে। কারা জামিন দিচ্ছে? ওই আওয়ামী বিচারপতি, ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা, ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে যার জাত পাত, আদর্শ, ধর্ম, মত সব বিক্রি করে দিতে পারে, সেই আইনজীবীরা জাজদের সাথে, বেঞ্চের ক্লার্কদের সাথে, প্রিজনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করিয়ে দিচ্ছে। অতএব সেইটা দেখার পরে তরুণরা কি ভাবছে যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই, এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই, এই রাষ্ট্রে আমার দ্রোহ, আমার বিদ্রোহ, আমার বিচার পাবার কোনো জায়গা নাই। অতএব এই রাষ্ট্রে বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে, আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে বিচারের ব্যবস্থা করব। এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অস্ত্র হাতে তুলে নেয়, গৃহযুদ্ধের দিকে দেশ চলে যায়, দেশ অস্থিতিশীল হয়। এবং এই পুরো ফ্রেমের একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ। অতএব আজকে এই বাস্তবতায় আমাদেরকে অত্যন্ত সেন্সিবল আচরণ করতে হবে। আমরা কি বলি, আমরা কি লিখি, আমরা কোন ভাষায় প্রতিবাদ করছি, কার বিরুদ্ধে প্রতিবাদ করছি, প্রত্যেকটা শব্দ যেন গণ অভ্যুত্থানের পক্ষে থাকে, আপনার আজাদির লড়াইয়ের পক্ষে থাকে। এই লড়াই অত্যন্ত লম্বা, অত্যন্ত কৌশলগতভাবে ফাইট করতে হবে। এবং এই লড়াইতে আমাদের শত্রু মিত্র চেনার যে লড়াই, এর বাইরের ফ্রেমে গিয়ে যেন আমরা শত্রুর পারপাস সার্ভ না করি। সেটাই হচ্ছে আজকের শহীদ হাদির শাহাদাতের জন্য যে আমানত আমাদের কাছে রাখা আছে, এই আমানত পূর্ণাঙ্গ হবে। আমরা সরকারকে অনুরোধ করছি, আপনারা দ্রুততর সময়ে মানিকময় এভিনিউ অথবা অন্য কোনো বড় জায়গাতে জানাজার বন্দোবস্ত করেন। কালকে কোন সময় সেটা দেশবাসীকে জানান, একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে। কারণ আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যারা হাদিকে ভালোবাসতো তারা আসবে ঢাকাতে, তাদেরকে যেন আসার সুযোগ করে দেওয়া হয়। এবং আমরা প্রস্তাব করছি, গণভবনকে যেহেতু জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে, সেই স্মৃতি জাদুঘরের সামনেই শহীদ হাদিকে দাফন করা হোক। এবং এই জাদুঘরের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম শহীদ হাদিও একইভাবে বাংলাদেশকে নতুন করে জাতির কাছে ফুটিয়ে তুলবে। এবং তার সামনের যে রাস্তা আছে, সড়ক আছে, প্রয়োজনে আমরা প্রস্তাব করছি আপনারা সেই সড়কের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি সড়ক করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এগুলো বিবেচনায় নেন এবং তরুণদের বিদ্রোহ, তরুণদের মধ্যে যে প্রচণ্ড ক্ষোভ আছে, সেগুলো ন্যায্যতার সাথে অ্যাড্রেস করেন। তা না হলে পুরো রাষ্ট্র ভেঙে পড়ার আশঙ্কা আমরা করছি। যে কিভাবে বাংলাদেশটাকে সুন্দর করা যায়, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায়। এবং আপনারা দেখেন ফেব্রুয়ারিতে শুরু হয়ে ঐকমত্য কমিশনে কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল কথা বলেছি,
এবং সেখানে আমরা অত্যন্ত সম্মানের সাথে একজনের সাথে আরেকজন দ্বিমত প্রকাশ করেছি, বিনয়ের সাথে করেছি, এবং সেখানে কারোর সাথে কারো ঝগড়া করতে হয় নাই। তা আমরা বোধ করছি আজকেও এই সময়টাতে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতভেদ আছে, দ্বিমত আছে, এই দ্বিমতের আলোচনায় যেন আমরা বিভেদের দিকে জড়িয়ে না যাই। মাথায় রাখতে হবে যে আমরা কমন শত্রু মোতাবেক এই রাষ্ট্রটাকে গড়তে চাই। দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদ, এই সাপেক্ষে যেখানে আমাদের লড়াই, সেই লড়াইতে আমাদের যে কমন জায়গা আছে, এই কমন জায়গাতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না, এবং এই কমন জায়গার বাহিরে আমাদের যত একমত দ্বিমত আছে সেগুলো আমরা সম্মানের সাথে আমরা চালিয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে একটা ভালো নির্বাচন আয়োজনের যে বড় চ্যালেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অকার্যকরতা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন এবং বিভিন্ন বাহিনী যেই লেভেলে তাদের রোল প্লে করার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না, বরং দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরে কিভাবে আওয়ামী ফ্যাসিবাদ কাজ করতেছে, কাছের হয়ে বন্ধু বেশে কিভাবে খলনায়কের মতো কাজ করে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করবার জন্য চেষ্টা করতেছে। এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বশীল পদে থেকে যেভাবে দায়িত্বহীন মন্তব্য করছেন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে থাকা মানুষজন, যেটা কোনোভাবে নির্বাচনের আগে কাম্য হতে পারে না। তাই আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি এবং আহ্বান করেছি যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অ্যাড্রেস করবার জন্য কার্যকর ডিসাইসিভ ভূমিকা আমরা দেখতে চাই। তা না হলে যেটা হবে যে আপনারা এই 2001-এর পরের যে একটা ভালো নির্বাচন করবার স্বপ্ন দেখতেছেন এবং দেখাচ্ছেন, সেই রকম একটা সুষ্ঠু ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। তাই সেই জায়গাতে আমরা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে বসে যেভাবে একমত দ্বিমত করে একটা জুলাই সনদ তৈরি করেছি, একইভাবে আমাদের সবাইকে আলোচনা করে এবং এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে প্রশাসনকে কার্যকর করে একটা ভালো নির্বাচন করতে হবে। এবং আজকেও আমরা দেখলাম সাভারের স্মৃতিসৌধে যে পরিমাণ মানুষজনের ঢল নেমেছে এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিল, সেই তুলনায় আমরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখি নাই। এবং যেই লেভেলে ঘটনা ঘটার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকে, সেখানে যে পরিমাণ আশ্বস্ত করবার প্রয়োজন হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেই জায়গাটা আমরা খেয়াল করি নাই। এবং এই জায়গাটাই বারবার আমাদেরকে আশঙ্কিত করছে যে আগামী নির্বাচনটা ফ্যাসিবাদী গোষ্ঠী যেভাবে অরাজকতা তৈরি করবার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের জালে না পড়ে যায়। আর তার ভিতরে রয়ে গেছে আমাদের মধ্যকার বিভিন্ন সংস্থার দালাল গোষ্ঠী, যারা গণ অভ্যুত্থানের পক্ষের লোক হয়ে আমাদের সাথে আসে, দেখা করে, ছবি তোলে, রুমগুলোতে বসে, মিটিংয়ে যায়, গণসংযোগ করে, এবং তারাই তারপরে আততায়ী আকারে হাজির হয়। এবং সেই নিরাপত্তা বিধান করবার দায়িত্ব যাদের ছিল, সেই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ন্যূনতম সক্রিয়তায় এখন পর্যন্ত দেখি নাই। এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন, সেগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে, কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে, সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে। তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, 24-এর যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি, ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি, আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পদ, চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন, সেই দায়িত্বটা আপনারা আমানতদারিতার সাথে পালন করেন। সেই দায়িত্বটা যদি পালন করতে না পারেন, তাহলে বিজয়ের মাসে স্বাধীন রাষ্ট্র কিন্তু পরাজিত হতে পারে। অতএব এই ইতিহাসকে ধরে রেখে আমরা সরকারকে আহ্বান করছি, ডিসাইসিভলি ডেটারেন্ট শো করেন, যেন বাংলাদেশের নাগরিক সমাজ, ভোটাররা এবং রাজনৈতিক নেতা কর্মীরা আশ্বস্ত হতে পারে যে ফেব্রুয়ারিতে আসলেই একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব, যেমনটা মাননীয় প্রধান উপদেষ্টা পুরো জাতিকে বারবার বলেছেন। তো এই পর্যায়ে এই আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের